আসসালামু আলাইকুম। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বিষয়ের কারেন্ট লায়াবিলিটিস এন্ড কন্টিনজেন্সিস IS 37 অধ্যায়ের আজকের টপিক হচ্ছে ক্লাসিফিকেশন। আজকের টপিক হচ্ছে ক্লাসিফিকেশন এন্ড রুলস অফ নোটস পেয়েবল। নোটস পেয়েবলের শ্রেণী বিভাগ এবং নোটস পেয়েবলের যে রুলস গুলো রয়েছে সেই রুলস গুলো আজকের ক্লাসের মাধ্যমে তোমরা নোটস পেয়েবল সম্পর্কে পুরো একটি ধারণা পেয়ে যাবে। অর্থাৎ এই অধ্যায়ে কি কি করতে হবে সবকিছু নিয়ে পূর্ণ একটি ধারণা পেয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে। এখানে আমি প্রথমে রুলস গুলো সাজিয়ে রেখেছি। এখানে নোটস পেয়েবল কে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ইন্টারেস্ট বেয়ারিং নোটস আর একটা হচ্ছে নন ইন্টারেস্ট বেয়ারিং নোটস। একটা হচ্ছে সুদ সহ নোটস যেখানে সুদের হার দেওয়া থাকবে, আর একটির মধ্যে সুদের হার দেওয়া থাকবে না, সেটি হচ্ছে সুদবিহীন নোটস এর ক্ষেত্রে। এখানে আমাদের নোটস আসলে কি? নোটস হচ্ছে যখন ব্যবসায়ের চলতি অর্থের প্রয়োজন হয় বা নগদ অর্থের প্রয়োজন হয়, তখন তারা চলতি দায় পরিশোধ করার জন্য অথবা চলতি কোনো খরচ পরিশোধ করার জন্য বা স্বল্পমেয়াদী যে ঋণ প্রয়োজন হলে তখন তারা নোটস বাজারে ইস্যু করে সেই নোটসের বিনিময়ে নগদ টাকা গ্রহণ করে সেটি ঋণ হিসেবে। আর অর্থাৎ আমি নোটসের মাধ্যমে বাজারে নোটস বিক্রি করে বা নোট ইস্যু করে, ইস্যুটাকে বিক্রি বোঝানো হয়েছে, ইস্যু করে আমি নগদ অর্থ গ্রহণ করব ব্যবসা পরিচালনার জন্য। এই বিনিময়ে অর্থাৎ এই নোটস যখন আমি বিক্রি করব তখন এই নোটস কিন্তু আমাকে আবার পরিশোধ করে দিতে হবে। পরিশোধ করার আগ পর্যন্ত আমাদেরকে এই নোটসের উপর ইন্টারেস্ট দিতে হবে। সেই ইন্টারেস্ট কিন্তু আমার একটি খরচ। তাহলে নোটস আমরা কি নিলাম? একটি স্বল্পমেয়াদী ঋণ নিলাম এই নোটসের মাধ্যমে। প্রথমে যখন আমরা ঋণ নিব, ঋণের পরবর্তীতে এটার ইন্টারেস্ট পেড করতে হবে বা ইন্টারেস্ট জার্নাল দিতে হবে। নেক্সট যখন আমি মেয়াদ শেষ হবে তখন কিন্তু আমাকে বাকি ইন্টারেস্ট সহ নোটসটা আমাকে কি করতে হবে? পরিশোধ করতে হবে। অর্থাৎ এটি একটি স্বল্পমেয়াদী ঋণ বলা যায়। তাহলে আমরা প্রথমে এট ফার্স্ট হচ্ছে জার্নাল এন্ট্রি, জার্নাল অফ ইন্টারেস্ট বিয়ারিং নোটস, সুদ সহ নোটসের যে জার্নাল দিতে হয়। খেয়াল করে দেখো এখানে ইস্যু ফর নোটস, অর্থাৎ সুদ সহ নোটের ক্ষেত্রে নোট যখন ইস্যু করা হয় তখন জার্নাল দিতে হয় ক্যাশ ডেবিট এবং নোটস পেয়েবল ক্রেডিট। অর্থাৎ আমি এই নোট ইস্যু করে টাকা পেয়েছি, তাহলে ক্যাশ ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট। সেকেন্ড জার্নাল হচ্ছে ফর অ্যাডজাস্টিং অ্যাক্রুড ইন্টারেস্ট। ফর অ্যাডজাস্টিং অথবা অ্যাডজাস্টিং জার্নাল যদি বলে তাহলেও যে কথা অ্যাক্রুড ইন্টারেস্ট অর্থাৎ বকেয়া সুদ যে জমা হয়েছে সেই সুদ জমার জন্য যে জার্নাল দিতে হবে। অর্থাৎ আমি কিন্তু সুদ পেড করিনি, এখনো জমা হয়েছে মাত্র। জার্নাল হবে কি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এটি একটি সমন্বয় জাবেদার মতো। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। 3 নাম্বার জার্নাল হচ্ছে ফর নোটস পেইড উইথ ইন্টারেস্ট। যখন মেয়াদ শেষে, নোটটির মেয়াদ শেষে এই নোটটি যখন সুদ সহ পরিশোধ করব তখন জার্নাল হবে নোটস পেয়েবল, অর্থাৎ পুরো নোটস টাকাটা পেড করব, পাশাপাশি নোটস পেয়েবল ডেবিট, তারপর ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, টোটাল ক্যাশ হচ্ছে ক্রেডিট। মাঝে মাঝে তোমরা বইয়ের মধ্যে খেয়াল করে দেখবে যে ইন্টারেস্ট এক্সপেন্স না দিয়ে এই পেইডের সময় তারা পুরো টাকাটাই ইন্টারেস্ট পেয়েবলে দিয়ে দেয়। এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এইখানে এই তিনটে জার্নালই রয়েছে সাধারণত ইন্টারেস্ট বিয়ারিং নোটস এর ক্ষেত্রে। এরপরে খেয়াল করে দেখো যে জার্নাল অফ নোটস নন ইন্টারেস্ট বা জিরো ইন্টারেস্ট বিয়ারিং নোটস বা সুদ বিহীন যে নোটস রয়েছে সেই নোটস এর জার্নাল কিভাবে দিতে হবে। খেয়াল করো এখানে যে জিরো ইন্টারেস্ট বলতে আসলে এখানে নোটসের একটি সুদের হার দেওয়া না থাকলেও এখানে কিন্তু সুদের পরিমাণ আসলে ঠিকই দেওয়া থাকে। যেমন একটি নোটস যে আমরা যত টাকা দিয়ে নোটসটি ইস্যু করব তার ফেরত দেওয়ার সময় তার থেকে বেশি টাকায় ফেরত দিতে হবে, ঠিক আছে। তাহলে এটাই কিন্তু একটা আমাদের ইন্টারেস্ট, বাট এখানে ইন্টারেস্ট রেট না থাকার কারণে তাকে আমরা জিরো ইন্টারেস্ট বলে থাকি, বাট এটার মধ্যে ইন্টারেস্ট কিন্তু আসলে রয়েছে, ঠিক আছে, বাট ইন্টারেস্ট রেট দেওয়া থাকবে না। তো আমরা অঙ্ক প্র্যাকটিসে গেলে বুঝতে পারবে। খেয়াল করো এখানেও তিনটি জার্নাল রয়েছে, মূল জার্নাল। এই হচ্ছে ইস্যু অফ নোটস, যখন আমরা এই নন ইন্টারেস্ট যে জার্নাল আমরা ইস্যু করব তখন আমরা এই একটা নোটসের খেয়াল করে দেখো, যদি একটা নোটস 1 লক্ষ টাকা হয় তখন আমরা এই নোটসটা বাজারে ইস্যু করে পাবো আমরা উদাহরণস্বরূপ আমরা এই নোটসের টাকাটা পাবো 1 লাখ টাকা ইস্যু করি, তখন আমি এই 1 লাখ টাকা পেলেও এটা পেড করার সময় এমন 1,02,300 টাকা এমন একটা অ্যামাউন্ট আমাকে পরিশোধ করতে হবে। তাহলে 1 লক্ষ টাকা যদি আমি নোটসের মাধ্যমে আনি, যদি এই 1,02,000 টাকা আমাকে পরিশোধ করতে হয় তাহলে কিন্তু আমার এখানে ইন্টারেস্ট কিন্তু জমা হয়ে গেছে 2,02,300 টাকা। তো এইভাবেই কিন্তু তারা নোটসে ইন্টারেস্ট রেট না দিয়েও ইন্টারেস্টের টাকাটা কিন্তু আমাদের কাছ থেকে ঠিকই নিয়ে নেয়, যারা নোটস যাদের কাছে আমরা ইস্যু করি তারা। সো এখানে ইন্টারেস্টের হার দেওয়া না থাকার কারণে, এখানে সরাসরি অ্যামাউন্ট দেওয়ার কারণে আমরা কিন্তু এটাকে নন ইন্টারেস্ট বলে থাকি।
তাহলে খেয়াল করো, তাহলে প্রথমে যখন ইস্যু অফ নোটস তখন জার্নাল দিতে হবে ক্যাশ ডেবিট, অর্থাৎ নোটসের যে টাকাটা আমি হাতে পাচ্ছি সেটি হচ্ছে ডেবিট। আর যত টাকা আমি কম পাচ্ছি, অর্থাৎ আমি যদি 1 লক্ষ টাকা নোটসটা আমি 1,02,300 টাকা আমি পেইড করি, তাহলে এখানে কিন্তু আমি 1 লক্ষ টাকা পাচ্ছি, বাট পেড করার সময় কিন্তু আমাকে এই 2300 টাকা 2,300 টাকা বেশি পেড করতে হবে। এইটাই হচ্ছে আমাদের ডেবিটে ডিসকাউন্ট অন নোটস পেয়েবল ডেবিট। আর নোটস পেয়েবল ক্রেডিট হচ্ছে মোট টাকাটা, অর্থাৎ আমি 1,02,300 টাকা আমাকে পেড করতে হবে। আমি জার্নালে যদি এখানে একটু সাজিয়ে নিই, খেয়াল করে দেখো, এখানে আমার 1 লক্ষ টাকা হবে ডেবিট, তারপর এই 2,300 টাকা হবে ডেবিট, এবং নোটস পেয়েবল হবে 1,02,300 টাকা। এই হচ্ছে আমাদের এই নোটসের ক্ষেত্রে, এই জিরো ইন্টারেস্ট নোটসের ক্ষেত্রে এই জার্নালটা এভাবে দিতে হয়। এরপরে দেখো ফর অ্যাডজাস্টিং ইন্টারেস্ট এক্সপেন্স। তো আমার এই যতদিন অতিবাহিত হয়েছে ততদিনের যদি একটা ইন্টারেস্ট এক্সপেন্স আমরা অ্যাডজাস্টিং দেই, অর্থাৎ ইন্টারেস্ট কিন্তু এখনো পেড করিনি, বাট সেটি আমরা কিভাবে একটা সমন্বয় জাবেদা দিব, সেটি হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ডিসকাউন্ট অন নোটস পেয়েবল ক্রেডিট। আমাদের কিন্তু নন ইন্টারেস্ট বিয়ারিং নোটস এর ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট বিয়ারিং নোটস এর ক্ষেত্রে কিন্তু আমরা ইন্টারেস্ট এক্সপেন্স ইন্টারেস্ট পেয়েবল লিখে ফেলেছিলাম। এখানে কিন্তু আমরা ইন্টারেস্ট এক্সপেন্স লিখবো, আর এখানে ইন্টারেস্ট পেয়েবল না লিখে আমরা লিখবো ডিসকাউন্ট অন নোটস পেয়েবল। ক্লিয়ার? কারণ এখানে ইন্টারেস্টকে নোটস পেয়েবল নামে বোঝানো হচ্ছে, বাট এটা কিন্তু নোটস পেয়েবল নামে দায় হিসেবে রাখা হচ্ছে, ইন্টারেস্ট হিসেবে নয়। নেক্সট লাস্টে বলা হয়েছে 3 নাম্বার জাবেদায় যে ফর নোটস পেইড ম্যাচুরিটি, মানে মেয়াদ শেষে যখন নোটটা আমি পরিশোধ করব তখন কিন্তু আমাকে আর ইন্টারেস্ট বলা যাবে না, কারণ আমি কিন্তু ফুল এই 1,02,300 টাকায় পেইড করব, তখন কিন্তু আমি পুরো টাকাটা পেইড করে দিব। অর্থাৎ এরকম এই এন্ট্রিটার ক্ষেত্রে এই ফুল টাকাটা পেইড করব, যেমন 1,02,300 টাকা আমি কি করে দিব, পেইড করে দিব। এখন পেইড করে দিলে আমার এখানে কিন্তু আর ইন্টারেস্টের কোনো এন্ট্রি নেই, অর্থাৎ এখানে বোঝাচ্ছে এটা ইন্টারেস্ট নেই। ঠিক আছে, অন্তর্নিহিতভাবে কিন্তু ইন্টারেস্ট এখানে রয়েছিল, এখানে ছিল বা এবং রয়েছে। সো তোমরা এখান থেকে কিভাবে ইন্টারেস্টকে নন ইন্টারেস্ট বোঝানো হয় এবং কিভাবে ইন্টারেস্ট বিয়ারিং বোঝানো হয় সেটি তোমরা একটু আশা করি ধারণা পেয়েছো। আমি আবারও বলছি, ইন্টারেস্ট এক্সপেন্স ইন্টারেস্ট রেট যখন দেওয়া থাকবে তখন এটাকে বলা হবে ইন্টারেস্ট বিয়ারিং নোটস, আর ইন্টারেস্ট রেট ছাড়া যদি সরাসরি কোনো বন্ডের অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হয় তাহলে এটা নন ইন্টারেস্ট বিয়ারিং নোটস। আশা করি তোমরা আন্ডারস্ট্যান্ড, বুঝতে পেরেছো। নেক্সট আমরা একটা মডেল অঙ্কে যাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে দেখো যে আমি একটি মডেল অঙ্ক সাজিয়ে রেখেছি, যেটি ন্যাশনাল ইউনিভার্সিটি 2013 সালে এসেছে বিবিএ তে, এবং বিবিএস পাসে 2017 সালে এই অঙ্কটি এসেছে। On June 1, 2015, Prime Limited took loan 2 লক্ষ টাকা from Sonali Bank Limited and signed a notes for period of 6 months. অর্থাৎ নোটের মেয়াদ হচ্ছে 6 মাস আর সুদের হার হচ্ছে 10%। তাহলে এই 15 সালে জুন মাসের 1 তারিখে 2 লক্ষ টাকা আমরা সোনালী ব্যাংক থেকে লোন নিয়েছিলাম নোটসের বিনিময়ে। সেখানে ইন্টারেস্ট ছিল কত পার্সেন্ট? 10%, আর এর মেয়াদ ছিল 6 মাস। অর্থাৎ জুন মাসের 1 তারিখ শুরু হয়েছে, সেটি কিন্তু 6 মাস পূর্তি হবে ডিসেম্বরের 31 তারিখ। আমরা হাত গুনে গুনে আমরা মাস গুনবো, যেহেতু পরীক্ষার সময় যে কোনো মাস দেওয়া থাকতে পারে। যদি কোনো মাসের শুরুতে দেওয়া থাকে তাহলে ওই মাস সহ গুনবো, আর কোনো মাসের শেষে দেওয়া থাকলে সেই মাসের পরবর্তী মাস থেকে আমরা গুনবো। তাহলে প্রথমে জার্নাল আমাদের এখানে রিকোয়ারমেন্ট বলা হয়েছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি অন জুন 1, 2015। তো আমরা জুন 1, 2015 যে তারিখটি ছিল সে তখন আমরা কি করেছিলাম, তখন কিন্তু আমরা অনলি লোন নিয়েছিলাম সোনালী ব্যাংক থেকে। তখন আমরা জার্নাল কি দিব? ক্যাশ ডেবিট। এই অঙ্কটি কিন্তু একটা ইন্টারেস্ট বিয়ারিং, কারণ আমরা ইন্টারেস্ট রেট দেখতে পাচ্ছি, ইন্টারেস্ট বিয়ারিং নোটস আমি উপরে লিখেও দিয়েছি, এটার একটা শিরোনাম যে জার্নাল অফ ইন্টারেস্ট বিয়ারিং নোটস। যাক, ক্যাশ ডেবিট এবং নোটস, আমরা ক্যাশ ডেবিট আর নোটস পেয়েবল ক্রেডিট কত টাকা আমরা লিখবো? 2 লক্ষ টাকা। তারপর আমরা এরপরে বলছে প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি অন জুন 30, 2015। জুন 30, 2015 তারিখে আমরা একটা অ্যাডজাস্টিং জার্নাল দিতে বলছে। অ্যাডজাস্টিং মানে আমরা কিন্তু ইতিমধ্যে কত মাস পার হয়ে গেল? 1 মাস। জুনের 1 তারিখ যদি এটা আমরা এই বন্ডের মাধ্যমে আমরা বাই নোটসের মাধ্যমে আমরা ঋণ নিয়ে থাকি, তাহলে এর মধ্যে অতিবাহিত হয়েছে কয় মাস? জুন 1 থেকে জুন 30, অর্থাৎ মাত্র 1 মাস অতিবাহিত হয়েছে। তাহলে এই 1 মাস কিন্তু আমরা একটা অ্যাডজাস্টিং জার্নাল দিয়ে দিতে পারি। সেই অ্যাডজাস্টিং জার্নালটি কি? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট এবং ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, ঠিক ফর্মুলা অনুযায়ী। এখন আমাদের এইখানে যে 2 লক্ষ টাকা ছিল, এই 2 লক্ষ টাকার 10% আমরা যদি ক্যালকুলেশন করি, সেই 10% কিন্তু অবশ্যই 1 ইয়ার মানে 1 বছরে।
যেই কোনো পার্সেন্টেজ কিন্তু মনে রাখবা 1 বছরের। যদি কখনো পার্সেন্ট দিয়ে কোনো সুদ বের করি তাহলে অবশ্যই এটা সেটি 1 বছরের, কিন্তু আমার প্রয়োজন কয় মাস? মাত্র 1 মাস। তাহলে আমি এটাকে 12 দিয়ে ভাগ করব এবং 1 দিয়ে গুণ করব। তারপর আমরা 3 নাম্বার এখানে 2 নাম্বার জার্নালের যে অ্যামাউন্টটি হবে সেটি আমরা কেন 12 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করলাম? কারণ হচ্ছে এখানে নোটের মেয়াদ 6 মাস থাকলেই কিন্তু আমরা 6 দিয়ে ভাগ করবো এমনটি নয়। কারণ অনেকেই যে ভুলটি করে সেটি তারা মনে করে যে 10% মানে হচ্ছে 6 মাসের, বাট 10% কিন্তু 1 বছরের। আমার প্রয়োজন কিন্তু জুন 1 থেকে জুন 30, অর্থাৎ মাত্র 6 মাস। 6 মাস যদি প্রয়োজন হয় তাহলে আমি কিন্তু এখানে 2 লক্ষকে 10% ধরবো এবং 12 দিয়ে ভাগ 1 দিয়ে যদি গুণ করি তাহলে আমার 1 মাস পেয়ে যাব। সেটি হবে 1667 টাকা। আমি দশমিক ফিগার লিখছি না, 1667 টাকা কিন্তু আমার ইন্টারেস্ট জমা হয়ে গেছে 1 মাস পর। এখন প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি এট ম্যাচিউরিটি অন নভেম্বর 1, 2015। অর্থাৎ আমি প্রথমে বলেছিলাম যে ডিসেম্বরে, আসলে জুনের 1 থেকে জুন মাস যদি গণি আমরা তাহলে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই নভেম্বরের 30 তারিখ কিন্তু আমার 6 মাস পূর্তি হয়ে যায়। তাহলে 6 মাস যদি পূর্তি হয়ে যায়, এটি কিন্তু নভেম্বরের 30 তারিখে আমার এটা ম্যাচিউরড হয়ে গেছে, অর্থাৎ এটার মেয়াদ শেষ। এখন আমাকে পেইড করতে হবে এই বন্ডের টাকা বা এই নোটসের টাকা। বন্ড আর নোটস এখানে দুইটি একই অর্থে ব্যবহার করা হয় এই অধ্যায়ের ক্ষেত্রে। তো আমরা যদি নোটসের টাকাটা পেইড করি তখন কিন্তু আমাকে ইন্টারেস্টও পেইড করতে হবে, পাশাপাশি যেই নোট বা যে বন্ড নোটসের যে টাকাটা, মেইন টাকাটা ছিল সেই টাকাটা জমা করতে হবে, পেইড করতে হবে। এখন প্রথম জার্নাল দিব আমরা নোটস পেয়েবল। নোটস পেয়েবল ডেবিট কত টাকা পেড করব? 2 লক্ষ টাকা। আসলে এখানে এটা আসল টাকাটা পেড করে দিলাম ঋণের। তারপর আমরা কি পেড করব? ইন্টারেস্ট এক্সপেন্স। আর আমরা তারপর লিখব ইন্টারেস্ট পেয়েবল। ইন্টারেস্ট পেয়েবল হচ্ছে আমরা যে একটা ইন্টারেস্টের টাকা পেয়েবলে জার্নাল দিয়ে রেখেছিলাম সেটি আমরা ইন্টারেস্ট পেয়েবল নামে লিখবো, 1667 টাকা। আর এটা কিন্তু আমাদের 1 মাসের। আর ক্যাশ ক্রেডিট, এখানে আমাদের 2 লক্ষ টাকার উপরে আমরা কিন্তু 10% ক্যালকুলেশন করে আমরা যে কয় মাস অতিবাহিত হয়েছে ইতিমধ্যে কিন্তু আরো আমাদের 5 মাস চলে গেছে, তাই আমরা এটাকে 12 দিয়ে ভাগ করব এবং 5 দিয়ে যদি গুণ করি আমার বের হবে 8333 টাকা। তাহলে আমরা টোটাল 2 লক্ষ টাকা পেড করলাম আমরা নোটস। আর 1 মাসের যেহেতু জার্নাল আমরা আগে দিয়ে রেখেছিলাম, সেই 1 মাসের টাকাটা আমরা রেখে দিলাম পেয়েবল নামে, কারণ এই টাকাটা পেয়েবল নামে জার্নাল করে রেখেছিলাম। আর মাঝামাঝিতে যে 5 মাসটা আমরা দিলাম সেই 5 মাস হচ্ছে যে ইন্টারেস্টের হিসাব এখনো করিনি, সেটি কিন্তু এখন এক্সপেন্স নামে রয়ে গেছে। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট নামে আমরা 8333 টাকা টোটাল টাকাটা আমরা পেড করব 2,10,000 টাকা যোগফল। ঠিক আছে, তো আবার খেয়াল করো এখানে যে 8333 এবং 1667 পুরো টাকাটাই কিন্তু ইন্টারেস্ট। 1 মাসের টাকা এখানে লেখা হয়েছে ইন্টারেস্ট পেয়েবল নামে এবং 5 মাসের টাকা লেখা হয়েছে ইন্টারেস্ট এক্সপেন্স নামে। ক্লিয়ার সবাই? তো এখানে যদি অনেক সময় বইয়ের মধ্যে জার্নালটা এরকম ভাবে দেওয়া থাকে, আমি জার্নাল এখানে লিখে দিচ্ছি, আবার খেয়াল করে দেখো। নোটস পেয়েবল ডেবিট হচ্ছে আমাদের এই 2 লক্ষ টাকা। ইন্টারেস্টটা পুরো 6 মাসটাই তারা ইন্টারেস্ট পেয়েবল নামে দেখা হয় এক জায়গাতে, ইন্টারেস্ট পেয়েবল। এ হচ্ছে পুরো যে 8333 এবং 1667, অর্থাৎ 2 লক্ষ 10% এর 12 দিয়ে ভাগ করে আমরা 6 দিয়ে গুণ করি, অর্থাৎ 6 মাসের, যেহেতু 6 মাস মেয়াদ, তাহলে আমাদের এখানে 10,000 টাকা বের হবে। এবং ক্যাশ ক্রেডিট হচ্ছে এই 2,10,000 টাকা। তো আমাদের কিন্তু আমি এখানে 3টি জার্নাল ডেবিট দিকে দিয়েছি আর এখানে 2টি এন্ট্রি দিয়েছি ডেবিট দিকে। কারণ হচ্ছে এখানে ইন্টারেস্ট পেয়েবল নামে পুরো 6 মাস লিখে ফেলেছে, বাট আমরা এখানে দেখিয়ে দিলাম। যদি আমরা নিখুঁতভাবে করতে চাই তাহলে এইভাবেই করা উত্তম। নোটস পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট এবং ক্যাশ ক্রেডিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই জার্নালটি কিভাবে দিতে হয়। তোমরা এটার পরিবর্তে যদি এই জার্নালটা দাও তাহলে কিন্তু প্রশ্ন উত্তরটি হয়ে যাবে ইনশাআল্লাহ। নেক্সট প্রশ্নটি হচ্ছে যে ইন্টারেস্ট অন নন ইন্টারেস্ট জার্নাল অফ নন ইন্টারেস্ট বা জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোটস। জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোটস এর জার্নাল কিভাবে দিতে হয়? এখানে শান কর্পোরেশন বুরুট টাকা 80,000 টাকা ধার এনেছেন নভেম্বর 1 তারিখ।
2021। আর 2021 নভেম্বরের 1 তারিখ কিন্তু টাকা ধার এনেছে কত টাকা? 80,000 টাকা। বাই সাইনিং টাকা 81,125 টাকা। অর্থাৎ টাকা এখানে ধার এনেছে, এখানে নোটসের মাধ্যমে কত টাকা এনেছে ধার? 80,000 টাকা। কিন্তু সাইন করেছে কত টাকায়? সাইন করেছে 81,125 টাকায় সাইন করে এসেছে। অর্থাৎ এই টাকাটা কি করতে হবে? পেইড করতে হবে। তাহলে আমি লোন আনলাম 80,000 টাকা, কিন্তু পেইড করার সময় আমাকে 1,125 টাকা বেশি পেইড করতে হবে। এটি কিন্তু আসলে ইন্টারেস্ট, ঠিক আছে? বাট ইন্টারেস্টের হার দেওয়া না থাকার কারণে সেটিকে আমরা কি বলি? আমরা এটা বলি জিরো ইন্টারেস্ট বা নন ইন্টারেস্ট বিয়ারিং নোটস। এখানে এটার মেয়াদ হচ্ছে কয় মাস? 3 মাস। আর এখানে বলা হচ্ছে জিরো ইন্টারেস্ট বিয়ারিং নোটস। না বললেও কিন্তু আমাকে বুঝে নিতে হবে। এটি ন্যাশনাল ইউনিভার্সিটি 2014 সালে অঙ্কটি এসেছিল। এখানে আমার এই ফ্রন্টের কারণে তোমাদের দেখা যাচ্ছে না, এটা দেখতে পারতেছি না, খেয়াল করে দেখো। 2014 সালে, 2014 বিবিএস, এনইও বিবিএস 2014 সালে এসেছিল এটা। যাই হোক, এখন দেখো যে প্রিপার জার্নাল গুলা কিভাবে করতে হবে। এখানে দেখো জার্নাল এন্ট্রি এট নভেম্বর 1, 2021, যেদিন আমি নোটস এর মাধ্যমে লোনটি নিয়েছিলাম, তখন আমি জার্নাল কি দিব? প্রথম কিন্তু আমি ক্যাশ টাকা পেয়েছি। কত টাকা পেয়েছি ক্যাশ? জুনের 1 তারিখে। এটা অবশ্য নভেম্বর 1 তারিখ হবে, 1 তারিখ। আর আমাদের এরপর হচ্ছে ডিসেম্বর 31, লাস্ট হচ্ছে ফেব্রুয়ারি 1, 2022, আর 2021। আচ্ছা, এখন সবাই একটু ক্লিয়ার হও, সবাই একটু খেয়াল করে যে নভেম্বর 1, 2021 জার্নাল এন্ট্রি এট নভেম্বর 1, 2021, অর্থাৎ নভেম্বর 1, 2021 সালে আমাদের যেদিন নোটস এর মাধ্যমে যেদিন টাকা নিয়েছিলাম, সেদিন জার্নাল কি দিব? ক্যাশ ডেবিট হচ্ছে 8 লক্ষ টাকা। আমি কিন্তু 80,000 টাকা, আমি কিন্তু 80,000 টাকা পেয়েছি মাত্র। কিন্তু আমাকে কিন্তু পেড করার সময় অনেক টাকা পেড করতে হবে, অর্থাৎ 80,125 টাকা পেড করতে হবে। তাহলে অতিরিক্ত কত টাকা ছিল এখানে? অতিরিক্ত টাকাটা আমরা কি নামে লিখবো? ডিসকাউন্ট অন নোটস পেবল। কত টাকা? 1,125 টাকা। টোটাল নোটস পেবল হচ্ছে এখানে এই 81,125 টাকা হচ্ছে আমার টোটাল নোটস এর যে টাকাটা। এখন অ্যাডজাস্টিং জার্নাল দিতে বলছে আমাকে এট ডিসেম্বর 31, 2021, অর্থাৎ আমাকে কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বর 31, কয় মাস এখানে? 2 মান্থ। খেয়াল করে দেখো, 2 মান্থস এখানে, হ্যাঁ। অর্থাৎ আমার এখানে নভেম্বর মাস এবং ডিসেম্বর মাস পুরোটি রয়েছে, তাই 2 মাসের কিন্তু আমাকে অ্যাডজাস্টিং জার্নাল দিতে বলা হয়েছে। তাহলে এখানে যেহেতু ইন্টারেস্ট রেট নেই, এখানে যে ইন্টারেস্টের পরিমাণ রয়েছে, আমরা 2 মাসের জন্য আমরা 2 মাসের ইন্টারেস্ট বের করবো কিভাবে? 2 মাসের ইন্টারেস্ট হচ্ছে এই 11,000 আর 1,125 টাকাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি এবং 2 দিয়ে গুণ করি, এই টাকাটি কিন্তু নির্দিষ্ট করা হয়ে গেছে। অর্থাৎ এই টাকাটি বরাদ্দ যে আমি 3 মাস পরে এই অতিরিক্ত টাকাটা পেড করতে হবে নোটসের টাকার সাথে, আমি সাইন করে এসেছি। তাহলে এই 1,125 টাকা কিন্তু আমি 3 মাসের জন্য দিব, 1 বছরের জন্য নয়। তাহলে এটাকে যদি আমরা 3 ভাগ করি, 1,125 টাকা 3 ভাগ করলে আমাকে কিন্তু আমি পেয়ে যাচ্ছি প্রতি মাসে কিন্তু আমাকে 375 টাকা করে পেড করতে হচ্ছে। তাহলে 2 মাসে কিন্তু আমি 750 টাকা পেড করতে হবে। তাহলে 750 টাকা যদি 2 মাসে পেড করি, তাহলে এই 2 মাসের কিন্তু আমার ইতিমধ্যে সময় অতিবাহিত হয়ে গেছে। আমাকে কিন্তু এখন বলা হয়েছে অ্যাডজাস্টিং জার্নাল দেওয়ার জন্য। তাহলে আমরা জার্নাল কি দিব? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ডিসকাউন্ট অন নোটস পেবল ক্রেডিট। ডিসকাউন্ট অন নোটস পেবল শর্ট করে লিখলাম আমি, নোটস পেবল ক্রেডিট। এই ক্যালকুলেশনটি যে 1,125 টাকাকে আমরা 3 দিয়ে ভাগ করব, 2 দিয়ে গুণ করব। এখানে কিন্তু আমরা 12 দিয়ে ভাগ করতেছি না, কারণ যেখানে এখানে পার্সেন্টেজ নেই। এই 750 টাকা আমার এখন কি হয়ে গেল? ইন্টারেস্ট পেয়েবল হয়ে গেল। অর্থাৎ আমরা এখানে ইন্টারেস্ট পেয়েবলটা আমরা কি নামে লিখলাম? ডিসকাউন্ট অন নোটস পেয়েবল। ক্লিয়ার? লাস্ট এন্ট্রিতে বলা হয়েছে যে জার্নাল এন্ট্রি এট ফেব্রুয়ারি 1, 2021, যখন ফেব্রুয়ারি 1 আমি এটাকে পেড করবো, অর্থাৎ ডিসেম্বর 1 থেকে 31 থেকে ফেব্রুয়ারি 1 এর মধ্যে সময় কিন্তু মাত্র 1 মাস। দেখা যাচ্ছে এখানে অনেক মাস, মাত্র 1 মাস, কারণ ডিসেম্বরের 31 মানে ডিসেম্বর, এখানে কিন্তু মাত্র এই ডিফারেন্স হচ্ছে মাত্র 1 মাস। যাই হোক, ডিসেম্বরের 31 থেকে ফেব্রুয়ারি 1, ডিসেম্বর মাস তো নেই, জানুয়ারি মাসটা শুধু এখানে। ফেব্রুয়ারি 1 মানে জানুয়ারি 31 কে বোঝানো হয়। তো ফেব্রুয়ারি 1 তারিখে কিন্তু আমি টাকাটা পেড করে দিব, অর্থাৎ নভেম্বর 1 থেকে ফেব্রুয়ারি 1
3 মাস, কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বর 1 মাস, ডিসেম্বরের 1 থেকে জানুয়ারির 1 মাস, এবং জানুয়ারির 1 থেকে ফেব্রুয়ারির 1 হচ্ছে 1 মাস। তাহলে 3 মাসের নোট কিন্তু আমাদের ছিল এখানে প্রশ্নে, খেয়াল করে দেখো আবার 3 মাসে কিন্তু বলা ছিল। তাহলে এখন আমাকে পেড করার সময় আমি কিন্তু 80,000 টাকা দিলে কিন্তু ওরা নিচ্ছে না, কারণ ওরা কিন্তু আমি সাইন করেছিলাম 81,125 টাকাতে। তাহলে আমাকে কিন্তু 81,125 টাকাই পেড করতে হবে। আর ওদেরকে কিন্তু আমি ইন্টারেস্ট বাবদ দিতে পারবো না, আমি কিন্তু সরাসরি উল্লেখ করে দিতে হবে যে এটা আমি কি কি বাবদ দিচ্ছি, টোটাল নোটস বাবদ টাকা দিচ্ছি। সো আমি লিখবো নোটস পেয়েবল ডেবিট, নোটস পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট কত টাকা, এই 81,125 টাকা। এই 81,125 টাকা পেড করে দিব নোটস পেয়েবল ডেবিট এবং ক্যাশ ক্রেডিট ওই হিসেবে, যেহেতু আমি সাইন করে এসেছিলাম যে আমি 81,125 টাকা দিয়ে দিব এই 80,000 টাকার বিনিময়ে। আশা করি তোমরা রুলস সহ এই দুটি অঙ্ক ক্লিয়ার বুঝতে পেরেছো। তো এই দুটি অঙ্ক, একটি আমি করেছি তোমার ইন্টারেস্ট বিয়ারিং নোটস এর ক্ষেত্রে, একটি নন ইন্টারেস্ট বিয়ারিং নোটস এর ক্ষেত্রে। এই দুটি অঙ্কের পূর্ণ ধারণা থাকলে এই অধ্যায়ের যে কোনো অঙ্ক ইনশাআল্লাহ করতে পারবে খুব সহজেই। নেক্সট আমি দুটি মডেল অঙ্ক দিয়েছি, এখানে মডেল অঙ্ক 3, মডেল অঙ্ক 4, অর্থাৎ 1 2 করেছিলাম আমি। এখানে পুষ্পা কোম্পানি বুড়োর টাকা 60,000 টাকা নভেম্বর 1 2021 ধার নেওয়া হয়েছে, যেখানে 60,000 টাকা ছিল, বাই ইস্যুইং 60,000 টাকা 10% 3 মান্থস নোট, 3 মাসের নোট, সুদের হার কত পার্সেন্ট, 10%। তাহলে এটা অবশ্যই ইন্টারেস্ট বিয়ারিং নোটস। প্রথম ম্যাথ সেম হচ্ছে আমাদের, এটা 1 নম্বরের মতো। আর এখানে প্রিপেয়ার দ্য পুষ্পাস নভেম্বর 1 2021, অর্থাৎ নভেম্বর 1, এখানে রিকোয়ারমেন্ট কিন্তু এখানে বলা হয়েছে প্রিপেয়ার দ্য পুষ্পাস নভেম্বর 1, যেদিন আমি নোটস নিয়েছিলাম সেদিনে জানা দিতে বলা হয়েছে অ্যানুয়াল অ্যাডজাস্টিং এন্ট্রি, অর্থাৎ নভেম্বর থেকে, অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখে অ্যানুয়াল অ্যাডজাস্টিং এন্ট্রি, ডিসেম্বরের 31 তারিখ এই জার্নালে দিতে বলা হয়েছে। 2 মাসের নভেম্বর 1 থেকে ডিসেম্বর 31 পর্যন্ত আমার 2 মাস হয়। এই 2 মাসের ইন্টারেস্টে জানাল দিব, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, 60,000 টাকা 10% ক্যালকুলেশন করবো এবং সেটিকে আমরা 12 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করবো। ভুলেও কিন্তু আমরা 3 দিয়ে ভাগ করবো না, কারণ এটা কিন্তু ইন্টারেস্ট বেয়ারিং নোটস, এটা কিন্তু 12 মাসের হিসাব হবে। ফেব্রুয়ারি 1 2022 কিন্তু আমার ইতিমধ্যে কয় মাস পার হয়ে গেল, 3 মাস অতিবাহিত হয়ে গেল। আমাকে এখন পেড করতে হবে 3টি টাকা, অর্থাৎ ক্যাশ টাকা, নোটসের টাকা পেড করতে হবে 60,000 টাকা। এই ইতিমধ্যে 2 মাসের যে ইন্টারেস্ট পেয়েবল দিয়েছিলাম সেই ইন্টারেস্ট পেয়েবলের টাকা পেড করতে হবে এবং 1 মাসের এক্সপেন্সের টাকা পেড করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এইভাবে ক্যাশ ক্রেডিট লিখে আমরা 3টি জার্নাল দিয়ে দিব। আর 4 নাম্বার, এটি কিন্তু নাটস কর্পোরেশন বড় টাকা 60,000 নভেম্বর 1 2022 নভেম্বর 1 তারিখে বাই সাইনিং হচ্ছে 61,350 টাকা, অর্থাৎ এটা কিন্তু খেয়াল করো যে 60,000 টাকার নোটে সাইন করে, নোট আনার জন্য 61,350 টাকার নোটে সাইন করা হয়েছে। 3 মান্থসের নোট, এখানেও কিন্তু মেয়াদ 3 মাস। সো আমি সাইন করেছি কত টাকার নোটে, 61,350 টাকা। এখানে কিন্তু আমি অতিরিক্ত পেড করতেছি 1,350 টাকা। সো এটাতে ইন্টারেস্ট রেট নেই, এটি নন ইন্টারেস্ট বিয়ারিং নোটস বা জিরো ইন্টারেস্ট বিয়ারিং নোটস। প্রশ্নে বলাও আছে, না বললেও কিন্তু আমরা বুঝে নিতে হবে। নভেম্বর 1 2022 জানাল দিতে হবে, ডিসেম্বর 31 জানাল দিতে হবে, অর্থাৎ 2 মাস করে জার্নাল, কিন্তু এখানে 2 মাসের জার্নাল দিতে হবে। এখানে কিন্তু আমরা এই 1,350 টাকা অতিরিক্ত প্রদান করতেছি, 1,350 কে কিন্তু আমরা 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করে কিন্তু আমরা দ্বিতীয় জার্নালটি দিব, কারণ এটি কিন্তু আমাদের আর যেহেতু আমাদের এখানে এটা 3 মাসের জন্য এই 1,350 টাকা অতিরিক্ত প্রদান করতে হচ্ছে। ঠিক আছে, আর এরপরে অ্যাডজাস্টিং এন্ট্রি, অ্যানুয়াল অ্যাডজাস্টিং এন্ট্রি, তো আসলে এটাকে বোঝানো হয়েছে। আর লাস্ট বলছে ফেব্রুয়ারি 1 তারিখে আমাকে কি করতে হবে, টাকাটা পেড করতে হবে। কত টাকা পেড করতে হবে, 61,350 টাকা। তাহলে এটা কিন্তু সেম 2 নাম্বার অঙ্কটার মতো। তোমরা 1 এর মতো হচ্ছে মডেল অঙ্ক 3 এবং 2 এর মতো হচ্ছে মডেল অঙ্ক 4। তো আশা করি তোমরা এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়ের যাবতীয় প্রশ্নগুলো ইনশাআল্লাহ বুঝতে পেরেছো। সবাই প্রতিটি ক্লাস খাতায় প্রতিটি ম্যাথ খাতায় একেবারে প্রশ্ন সহ উত্তর লিখে নিবে, যেন তোমরা প্রয়োজনের সময় সেই খাতাটি খুলেই যে কোনো জিনিস বুঝতে পারো ইনশাআল্লাহ। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ হাফেজ।